Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, टारगेट प्राइमारी टेट इंटरव्यू 2022 के লক্ষ্য করে আজকে 70 নম্বর ক্লাস অর্থাৎ 70 নম্বর ক্লাস আমরা আজকে শুরু করব। অর্থাৎ ইউটিউব চ্যানেলে কিন্তু এই প্রথম আমার মনে হয় যে ইন্টারভিউ রিলেটেড এত ক্লাস যেখানে একটা চ্যানেলের মধ্য দিয়ে কন্টিনিউয়াসভাবে দেওয়া হচ্ছে। তো যারা এখনও পর্যন্ত এর আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই বলবো সকলকে যে প্রথম থেকে ক্লাসগুলো দেখা শুরু করো। ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে যে ক্লাসগুলো করাচ্ছি সেটা। সাথে সাথে যারা চ্যানেলে যদি ভিজিট করো তো সেখানেও কিন্তু প্রাইমারি টেট ইন্টারভিউ বলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু এক এক করে পেয়ে যাবে। তো আজকে 70 নম্বর ক্লাস শুরু করব। তার আগে সকলকে বলে রাখি, যদিও আজকে ভিডিওটা আপলোড করতে পারবো কি পারবো না সেটা একটা দেখার বিষয়। তো যে মুহূর্তে করছি অর্থাৎ আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 79তম স্বাধীনতা দিবস। তো সকলকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এই স্বাধীনতা দিবসের দিনে আশা করছি আগামী বছরের মধ্যে সকলে যাতে নিজ নিজ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করাতে পারি ছোট ছোট বাচ্চাদের, শিশুদের। তো তার জন্য শুভকামনা সকলের জন্য। তো আজকে 70 নম্বর ক্লাসে এমন কিছু প্রশ্ন রাখা হয়েছে যে প্রশ্নগুলো অবশ্যই কিন্তু আসার মতো প্রশ্ন, এবং প্রশ্ন যে থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে প্রশ্নগুলো রাখা হয়েছে খুবই ইম্পর্টেন্স এবং গুরুত্বপূর্ণ। তো এর আগের ভিডিওগুলো অবশ্যই সকলে দেখো যারা দেখোনি এখনও পর্যন্ত, এবং অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজ দুটোতেই যুক্ত হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। সাথে সাথে 2022 টেট ইন্টারভিউ প্লেলিস্ট যে ক্লাসগুলো করাচ্ছি তার প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকবে। অবশ্যই এক এক করে ক্লাসগুলো দেখবে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেল নতুন আছো বা নতুন দেখছো ভিডিওগুলো, ক্লাসগুলো যারা নতুন দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো যাতে করে সমস্ত ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন, আদার্স যে কোনো ক্লাস সমস্ত কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবে। তো চলো আজকে 70 নম্বর ক্লাসে কী কী প্রশ্ন রাখা হয়েছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করব। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। লাইক শেয়ার অবশ্যই বাকিদের সাথে করবে, আর হাইপ দিয়ে অবশ্যই ভিডিওগুলো গ্রো করার চেষ্টা করবে। ওকে, তো দেখো আজকে যে 70 নম্বর ক্লাস তার প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা একটু দেখা যাক, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে 1 নম্বর রাখা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে প্রার্থনা শুরু করার যে একটা নির্দিষ্ট কোনো সময় আছে কি? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি কি উত্তর দেবেন? তো এক্ষেত্রে উত্তরটা কী হবে না, সাধারণত যেগুলি ডে টাইম স্কুল হয় অর্থাৎ 10টা বা 10:30 থেকে এই সময় যেটা শুরু হয়, সেই স্কুলগুলিতে প্রার্থনা সম্পূর্ণ করার সময়সীমা হলো সকাল 10:40 থেকে 10:50। অর্থাৎ 10টা থেকে ক্লাস স্কুল শুরু হয়ে যায়, অর্থাৎ যে স্কুল যাওয়ার সময় সেটা হচ্ছে 10টার সময়, কিন্তু প্রার্থনা শুরু হয় 10:40 থেকে 10:50-এর মধ্যে। এই সময়সীমার মধ্যে কিন্তু শেষ করতে হয় প্রার্থনাটা, এটা একটা। অন্যদিকে যদি মর্নিং স্কুল হয় তাহলে মর্নিং স্কুলের ক্ষেত্রে বলতে হবে যে সকাল 6:20 থেকে 6:30 এই 10 মিনিটের মধ্যে কিন্তু প্রার্থনার সময়টা শেষ করতে হবে। এরপর সকাল 10:50 থেকে শুরু হয় শ্রেণী পঠন পাঠন। তবে কিছু বিদ্যালয়ে এই সময়সীমা বিদ্যালয়ে নিজের মতো করেও কিন্তু সাজাতে পারে, হয়তো কেউ আগেই একটু শুরু করলো, কিন্তু এমন নয় যে 12টার দিকে প্রার্থনা শুরু হবে, সেটা নয়। সাধারণত এইভাবে বলতে হবে যে যে কোনো ডে স্কুলের ক্ষেত্রে সাধারণত 10:40 থেকে 10:50-এর মধ্যে প্রার্থনা শুরু হয়, তারপর 10:50 পর পঠন পাঠন শুরু হয়ে যায় বিদ্যালয়ে। অপরদিকে যদি মর্নিং স্কুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় 6:20 থেকে প্রার্থনা শুরু হয়, 6:30-এর মধ্যে প্রার্থনা শেষ হয়ে যায়, এবং তারপরে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়। তো এই হচ্ছে বিদ্যালয়গুলিতে প্রার্থনা শুরু করা একটা নির্দিষ্ট সময়। ওকে, নেক্সট প্রশ্ন 2 নম্বর আজকের, যে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে প্রার্থনার ঘণ্টা পড়া থেকে প্রার্থনা শেষ হওয়া অবধি আপনি কি কাজ করবেন? এই প্রশ্নটা কিন্তু 2017 ইন্টারভিউতেও কিন্তু করা হয়েছিল এই প্রশ্নটা, যে যখন আপনি একজন বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হবেন এবং প্রার্থনার ঘণ্টা যখন পড়বে তার মুহূর্ত থেকে প্রার্থনা শেষ হওয়া অবধি আপনার কি কি দায়িত্ব থাকতে পারে বা আপনি কি কি করতে পারেন। তো প্রথমত কি বলা হবে না, প্রথমত সমস্ত স্টাফদের সঙ্গে সমস্ত শিক্ষার্থীদের প্রার্থনা লাইনে সুন্দর করে দাঁড় করাবো। তারপর প্রার্থনা শুরু হলে প্রার্থনায় অংশগ্রহণ করব, সঙ্গে প্রার্থনার সমস্ত কার্যাবলী যাতে সঠিকভাবে চলে সেদিকটাও লক্ষ্য রাখবো বা দেখব। তারপর
প্রার্থনা শেষ হলে শিক্ষার্থীরা যাতে শৃঙ্খলাবদ্ধভাবে বা শৃঙ্খলার সাথে নিজ নিজ ক্লাসরুমে পর্যন্ত যেতে পারে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখবো বা নজর রাখবো। তো এটা হচ্ছে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার বা তোমার দায়িত্ব যে কিভাবে তুমি প্রার্থনার শুরু থেকে প্রার্থনার শেষ অবধি যতক্ষণ পর্যন্ত না শিশুরা নিজ নিজ শ্রেণীকক্ষে প্রবেশ করছে সেই মুহূর্তের নিজস্ব একটা দায়িত্ব যেটা থাকা দরকার সেটা হচ্ছে এই দায়িত্বগুলো। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, যে আপনি নিশ্চয়ই জানেন যে প্রাথমিক স্কুলে প্রার্থনার শেষে একটি নীতিবাক্য পাঠ করানো হয়। অনেক বিদ্যালয়ে এখন করানো হয়, অনেক বিদ্যালয়ে করানো হয়নি, সেটা নিজস্ব ব্যাপার, কিন্তু এটা করা উচিত। শিশুদের মানসিক যে একটা নীতিবাক্য যে মানসিক একটা বোধ সেটাও তৈরি হবে, সাথে সাথে নীতিবাচক যে সমস্ত বাক্য সেগুলো পাঠ করার সাথে সাথে তাদের মধ্যে একটা যে নৈতিকতা বোধ সেটাও কিন্তু তৈরি হয়। অনেক সময় একই নীতিবাক্য পাঠ করানো হয়, অনেক জায়গাতে অনেক রকমভাবে করানো হয়, হোয়াট এভার, কিন্তু নীতিবাক্য যে পাঠ করানো হয় সেটা উদ্দেশ্যটা কী হওয়া উচিত? তাহলে নিশ্চয়ই এখানে একটা নীতিবাক্যর কথাই বলা হয়েছে। তো এক্ষেত্রে কী বলা হবে না, হ্যাঁ জানি, প্রথমত বলতে হবে যে আপনি জানেন কি না সেটা। তারপর কি বলতে হবে যে আমি যখন ডিএলএডের প্র্যাকটিস টিচিং করেছি তখন বিষয়টি খুব কাছ থেকে দেখেছি, এভাবে বলা যেতে পারে। রোগ নয় ব্যাধি নয়, এইভাবে যে ধরনের একটি নীতিবাক্য শিক্ষার্থীদের পাঠ করানো হয়ে থাকে, এটা পুরোটা আমি এইখানে উল্লেখ করলাম না। আশা করছি সকলে অতপ্রতভাবে বিষয়টি নিয়ে জড়িত। যদি কেউ না জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, জানিয়ে দেওয়া হবে। এই নীতিবাক্য পাঠ করানোর মৌলিক লক্ষ্য বা উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে বিভিন্ন বিষয়ে যে সচেতনতা সেটা কি না সেটা বৃদ্ধি করা, সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রয়াস চালিয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথমত নীতিবাক্যের উদ্দেশ্য। তাদের সাথে সাথে তাদের মূল্যবোধ বৃদ্ধি করা এবং যা কিছু বৃহত্তর অর্থে মানুষের জন্য বা একটি শিশুর জন্য ক্ষতিকারক তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ানো। অর্থাৎ এটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের নীতিবাক্যের মূল উদ্দেশ্য বা মূল ক্রিয়াকলাপ। ওকে, তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ভিডিওগুলো দেখছো, অনেকে ক্লাসগুলো দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। এটা কিন্তু খারাপ লাগে, কারণ এত কষ্ট করে যখন তোমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে তথ্যগুলো প্রশ্নগুলো উত্তরগুলো সংগ্রহ করে যখন শেয়ার করা হচ্ছে ভিডিও আকারে এবং এত সুন্দর করে গুছিয়ে যখন বোঝানো হচ্ছে, তারপরে অনেকেই দেখছি কিন্তু দেখছো কিন্তু কেউ লাইক করছো না, ভিডিওগুলো শেয়ার করছো না, সাথে সাথে চ্যানেলটা গ্রো করার জন্য পাশে থাকছো না। আমি যেহেতু তোমাদের পাশে রয়েছি অবশ্যই তোমরাও আশা করছি সাহায্য করবে, চ্যানেলের পাশে থাকবে। ফ্রি অফ কস্ট এত কিছু দেওয়া হচ্ছে ইন্টারভিউ রিলেটেড, এটা মনে হচ্ছে ইউটিউবে প্রথম যে এত ইন্টারভিউ রিলেটেড ক্লাস করানো হয়, যেখানে স্টাফ সিলেকশন কমিশন বা এসএলএসটি বা প্রাইমারি বা ডাব্লিউপি যে কোনো পরীক্ষার এক্সামে প্রিপারেশনের জন্য বিভিন্ন ব্যাচ লঞ্চ করা হচ্ছে, কিন্তু এখানে ফ্রি অফ কস্ট প্রত্যেকটা ক্লাস একদম দেওয়া হচ্ছে, তাও কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না বা ভিডিওগুলো শেয়ার করছো না। তো অবশ্যই ভিডিওগুলি লাইক শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। এবং নিউজ চ্যানেল যতটা দেখছো তার থেকে মনে হচ্ছে অনেক কম দেখছো এই ভিডিওগুলো, তো অনেক নলেজ বুস্ট হবে। আশা করছি সকলে বুঝতে পারছো, কেউ স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও দেখো, অনেক হেল্পফুল হবে আগামী ইন্টারভিউতে। এবং যেদিনে ইন্টারভিউ হোক এই প্রশ্নগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এটা একদম শিওরভাবে বলতে পারি। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, যে প্রাইমারি স্কুলগুলির নামে এফপি বিদ্যালয় অর্থাৎ এফপি যে প্রাইমারি থাকে এটার পুরো কথা কি? এটা অনেকেই কিন্তু জানে না এবং এটা আজকে জানিয়ে দিচ্ছি। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিবে এটা করে রাখতে পারা যায়, কারণ এই প্রশ্নটা করতেও পারে। তো এই যে এফপি, এই এফপি কথার অর্থ হচ্ছে ফ্রি প্রাইমারি স্কুল। এফপির কথায় হচ্ছে ফ্রি প্রাইমারি। তো বাংলায় বললে দাঁড়ায় অবৈতনিক, বাংলায় বললে দাঁড়ায় কি দাঁড়ায় এটা না অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কি বোঝায় না অবৈতনিক, ফ্রি মানে অবৈতনিক এবং প্রাইমারি বলতে প্রাথমিক, তো ফ্রি প্রাইমারি স্কুল বা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। তো যেহেতু সরকারি প্রাইমারি সব শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে বিনা বেতনে পড়াশোনা করতে পারে বা বিনামূল্যে ফ্রি অফ কস্ট সেখানে পাঠদান করতে পারে, তার জন্যই প্রাইমারি স্কুলগুলির নামের সঙ্গে এফপি বা অবৈতনিক প্রাথমিক কথাটি যুক্ত থাকে। অনেক সময় এই প্রশ্নটা কিন্তু অনেকে ঘাবড়ে যাবে যে এফপি প্রাইমারি যদি বলা হয় যে আপনি কি এফপি প্রাইমারি সম্পর্কে জানেন, এই প্রশ্ন যদি করা হয় তো উত্তরটা একটু অন্যরকম হবে। ওকে, তো আশা করছি অনেকে ঘাবড়ে যাবে, তার জন্য শেয়ার করা হলো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, যে প্রাথমিক শিক্ষায় কি পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করছেন? যে প্রাথমিক যে শিক্ষা সেখানে কি পরিবর্তন আনা
উচিত। তো কি বলতে হবে না, বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক বেশি বিজ্ঞানসম্মত এবং বিশ্বজনীন। শিক্ষা ব্যবস্থায় বিশেষ পরিবর্তন দরকার আছে বলে আমি মনে করছি না। তবে বিভিন্ন প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষার্থী যে অনুপাত গাইডলাইন দেওয়া থাকে সেই অনুযায়ী মেনটেন্স হচ্ছে না। অনেক প্রাথমিক স্কুল আছে যেখানে এখনও পরিকাঠামোগত পরিবর্তন দরকার। এই বিষয়গুলিও জরুরি ভিত্তিতে দেখা প্রয়োজন রয়েছে। সাথে সাথে কী বলতে হবে না, প্রাথমিক শিক্ষকদের আরও বেশি ট্রেনিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে করে শিক্ষক সম্প্রদায় আরও বেশি তৎপর হন এবং বিশ্বমানের যে আধুনিক শিক্ষা তার সমস্ত শিক্ষার্থীকে সঠিকভাবে হাতে কলমের মাধ্যমে কাজের মধ্য দিয়ে প্র্যাকটিক্যালিভাবে শেখাতে পারে। যার জন্য অনেক সরঞ্জাম দরকার, অনেক টিএলএম দরকার, বিভিন্ন উন্নত মানের যে একটা ক্লাসরুম, ল্যাব এ ধরনের বা শিক্ষা বা খেলা সংক্রান্ত যে সমস্ত প্লেগ্রাউন্ডস, খেলার সরঞ্জাম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এগিয়ে দিতে হবে সরকারের পক্ষ থেকে, এবং এগুলোও কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকে রাখা দরকার বা উচিত। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, যে এই প্রশ্নটা আগেও একবার করিয়েছি মনে হচ্ছে, যে প্রাইমারি স্কুলে কি কি অনুদান দেওয়া হয়, এটা কিন্তু করা হয়েছিল 2017 ইন্টারভিউতে এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল। তো প্রাথমিক বা প্রাইমারি স্কুলগুলোতে কী কী অনুদান দেওয়া হয় না, কী কী দেওয়া হয়? প্রথমত শিক্ষার্থী ফ্রিতে বই, এখন রয়েছে খাতা। আমাদের সময় সেই মুহূর্তে খাতা ছিল না, বই ছিল যদিও কিন্তু খাতা ছিল না। তার সাথে সাথে কী রয়েছে, এখন ব্যাগ দেওয়া হচ্ছে, জুতো, ছাতা, এমনকি ড্রেসও দেওয়া হচ্ছে। যারা মাইনরিটি শিক্ষার্থী তাদের জন্য মাইনরিটি স্কলারশিপও দেওয়া হয়, বর্তমানে যেটি পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী প্রকল্পের অন্তর্গত। এছাড়া কি দেওয়া হচ্ছে না, এছাড়া দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কি না, শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে এছাড়া ফ্রিতে মিড ডে মিল অর্থাৎ খাদ্য। এর আগে তো অনেক, যখন আগে প্রায় 2002-03 ঘটনা আমার সম্ভবত যেটা মনে পড়ছে, সেই মুহূর্তে কিন্তু মাসে মাসে চাল দেওয়া হতো, যেমন রেশন দোকানে চাল দেওয়া হয় সেই হিসেবে চাল দেওয়া হতো বিদ্যালয়গুলোতে। তখন কিন্তু মিড ডে মিল আসেনি। এখন বর্তমানে রান্না করা খাবার, একদম পুষ্টিকর খাবারও কিন্তু প্রোভাইড করা হচ্ছে শিক্ষার্থীদের জন্য, যাতে তারা কোনোভাবে খাওয়ার তাগিদের জন্য বা খেতে না পাওয়ার জন্য বিদ্যালয়ে যে আসবে না সেই অজুহাতটা যেন না তৈরি হয়, বা সেই ধরনের মানসিকতা অভিভাবকদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে না তৈরি হয়, তার জন্য মিড ডে মিলও প্রদান করা হচ্ছে। ক্লাস 5-এর তপশিল জাতি বা উপজাতি শিক্ষার্থীদের দেওয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ। তো বিভিন্ন স্কলারশিপ রয়েছে, সাথে সাথে খাতা, বই, কলম, পেন্সিল, তারপরে ড্রেস, তাছাড়া মিড ডে মিল, এই ধরনের সমস্ত ব্যবস্থা, জুতো, এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা অনুদান দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। তো এগুলো বলতে পারা যায়। এটা একটা বিবিএ প্রশ্ন, যে শিশু সংসদ, অনেকেই কিন্তু আমরা পরিচিত এটার সাথে, অনেকেই পরিচিত নয়। তো এই যে শিশু সংসদ, এখানে কতজন মন্ত্রী থাকে? তো এর উত্তর কি হবে না, আমাদের সংসদীয় বা পার্লামেন্টারি ব্যবস্থাপনা বোঝানোর জন্য প্রতিটি বিদ্যালয়ে একটা করে শিশু সংসদ থাকে। অর্থাৎ যেমন পার্লামেন্টের মধ্যে যে একটা সংসদ বলে যে একটা বিষয়টা, সেই সংসদীয় ব্যবস্থাপনা বা পার্লামেন্টারি যে ব্যবস্থাপনা, সেটা বোঝানোর জন্যই এখন থেকে কিন্তু বিদ্যালয়গুলিতে বা প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিশু সংসদ তৈরি করা হয়েছে, যেখানে এই শিশু সংসদীয় ব্যবস্থাপনায় শিশুদের মধ্যে 6 জন মন্ত্রী তো থাকেই। কোনো ক্ষেত্রে কি বলছে, 1-2টি মন্ত্রী বেশিও হতে পারে, আর প্রতি মন্ত্রীর আন্ডারে 3 থেকে 5 জন শিশু সদস্য থাকে। শিশু সংসদে 6 জন মন্ত্রী হলো, যেমন প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী এবং গ্রন্থাগার ও পরিবেশ মন্ত্রী। তো এই ধরনের বিভিন্ন মন্ত্রী তকমা দেওয়া হয় বা তাদেরকে করা হয় শিক্ষার্থীদের, যাতে করে তারা বিভিন্ন দায়িত্ব পালন করবে, তাদের মধ্যে একটা যে মেলবন্ধন এটা তৈরি হয় এটার মধ্য দিয়ে, এই শিশু সংসদের মধ্য দিয়ে। সাথে সাথে একে অপরের সাথে যে একটা দায়িত্ববোধভাবে যে কাজ করার যে একটা মানসিকতা, দলগতভাবে যে একটা কাজ করার মানসিকতা, সেটাও কিন্তু তাদের মধ্যে তৈরি হয়ে যায়। যেমন গ্রন্থাগার, পরিবেশ মন্ত্রী যে পরিবেশের চারপাশটা দেখা বা বিদ্যালয়ের চারপাশটা দেখা, সংস্কৃতি ক্রীড়ামন্ত্রী খেলাধুলার বিষয়ে, খাদ্যমন্ত্রী খাবার শিশুরা খাচ্ছে কিনা তাদের মধ্যে একজনকে দেখতে দেওয়া হলো, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এভাবে বিভিন্ন মন্ত্রী কিন্তু এই শিশু সংসদের মধ্যে রাখা হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন, যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে পর্যায়ক্রমিক মূল্যায়ন কিভাবে ঘটবে, এটা আপনার ধারণাটি দেন, এটা যদি প্রশ্ন করা হয়। তো এখানে উত্তর কী হবে না, 4টি সক্ষমতাকে ভিত্তি করে
পর্যায়ক্রমিক মূল্যায়ন ঘটবে। মনে রাখতে হবে যে কোনো একটি প্রশ্নকে কেন্দ্র করে যেমন 4টি সক্ষমতার মূল্যায়ন করা যেতে পারে, আবার তেমনি যে কোনো একটি সক্ষমতাকে বিভিন্ন পাঠ্য বিষয়ের অর্থাৎ কন্টেন্ট যে এরিয়াটা রয়েছে সেখানে নিরিখে কিন্তু যাচাই করা যাবে। এভাবেই কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যে পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা কিন্তু করা যায়। নেক্সট তারপর 9 নম্বর প্রশ্ন, যে প্রাইমারি স্কুলে কি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন আছে বা প্রয়োজন কি, এটা যদি প্রশ্ন করা হয়, না এর উত্তর কী হবে না সংস্কৃতি হলো একটি জাতির বিশেষ পরিচয়, আর সংস্কৃতি চর্চার জন্য উত্তম স্থান হলো বিদ্যালয়। একদম ঠিক কথা। তো একদম শিশু বয়স থেকে যদি শিক্ষার্থীরা নাচ গান আবৃত্তি খেলাধুলো আঁকা ইত্যাদি সহপাঠক্রমিক কাজ যদি করে থাকে, আর শিশুদের এই সমস্ত কাজে উৎসাহিত করার জন্য যদি প্রাথমিক স্কুলে অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করাটা প্রয়োজন রয়েছে, কারণ এখান থেকেই তারা কি এক এক করে শিখবে। যেমন আজকে স্বাধীনতা দিবস, সেখানে বিভিন্ন ধরনের নাটক করতে পারে, বিভিন্ন গান কবিতা আবৃত্তি এই ধরনের যদি কাজগুলো করে থাকে, তাহলে তাদের মধ্যে কি ছোট বা শিশু বয়স থেকে এই যে বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠান বা ক্রিয়াকলাপে যে বিভিন্ন দায়িত্ব পালন করা বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো তাদের যে পরিচালনা করা থেকে শুরু করে অংশগ্রহণ থেকে শুরু করে পারফরমেন্স সমস্ত কিছু বিষয়টা যদি তারা শিশু বয়স থেকে যদি শেখে, তাহলে উচ্চতর পর্যায়ে গিয়ে তাদের মধ্যে একটা কি এই ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান করার একটা তাগিদটা কিন্তু পূর্ণ হতে থাকবে। ওকে, কারণ এই শিশুরাই পরবর্তীতে আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে কাজ করবে। ওকে, নেক্সট তারপর প্রশ্ন, এবং আজকের আশা করছি এটা শেষ প্রশ্ন, কারণ প্রত্যেক দিন 10টা করে রাখা হচ্ছে, কারণ অনেকে একঘেয়েমি বোধ করছো। আর ইন্টারভিউর প্রশ্ন যেহেতু বেশি রাখা চলবে না, কারণ বুঝিয়ে একদম গুছিয়ে শান্তভাবে বলাটা যথেষ্ট দরকার, কারণ এখানে কোনো হড়বড়ি বা দু একটা এমসিকিউর মধ্যে প্রশ্ন রেখে দিলাম সেটা নয়। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করোনি লাইক করো, চ্যানেলে যারা নতুন দেখছো বা ভিডিওগুলো নতুন দেখছো যারা হেল্প মনে করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। সাথে সাথে বলে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের প্লেলিস্ট যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে 1 নম্বর থেকে প্রত্যেকটা ক্লাস দেখা শুরু করো। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজে অবশ্যই কিন্তু সকলে যুক্ত হয়ে যাও। আর ভিডিওটি যতটা পারবে বাকিদের সাথে শেয়ার করো, বন্ধুবান্ধব যারা 2022 স্টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যে প্রাথমিক বিদ্যালয়ে ম্যাগাজিন মেলার বিষয়বস্তু কী থাকে। এই প্রশ্নটা কিন্তু করেছে 2017-তে এবং আগামীতেও করবে, কোনো সন্দেহ নেই। তো অনেকেই ঘাবড়ে যাবে, এর উত্তর কী হবে না প্রাথমিক বিদ্যালয়ে একদম প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত বাচ্চারা গোটা শিক্ষাবর্ষ জুড়ে বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্কনে কবিতা বা ছোট গল্প লেখাতে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক শিক্ষক শিক্ষিকারা সারা বছর ধরে সেগুলো সংগ্রহ করে এবং শর্টিং করে। তারপর বাচ্চাদের লাস্ট সাবমিটিভ পরীক্ষা হয়ে যাওয়ার পরেই এই অঙ্কন কবিতা বা ছোট গল্প নিয়ে বিদ্যালয়ে নির্দিষ্ট একটি বা দুটি কক্ষে সেগুলি ব্যানার হিসাবে টাঙিয়ে দেওয়া হয় এবং অভিভাবকদের উপস্থিতিতে একটি মেলার মতো আয়োজন করাও হয়ে থাকে। তো এটাই হচ্ছে সাধারণত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ম্যাগাজিন মেলার মূল বিষয়বস্তু, যার মধ্য দিয়ে শিশুদের যে একটা কবিতা লেখা বা ছোটো ছোটো গল্প লেখা বা অঙ্কন করার যে একটা যে অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ সেগুলো কিন্তু তাদের মধ্যে ধরা পড়ে এবং একটা স্মৃতিচিহ্ন হিসেবে বা বিদ্যালয়ের একটা ভালো দিক গড়ে তোলার জন্য এই ম্যাগাজিন মেলার কিন্তু প্রয়োজন রয়েছে, যেখানে অভিভাবকদের একটা মনে একটা আপ্লুত মনোভাব তৈরি হয়, যেখানে বিদ্যালয়ের যে একটা ভালো যে ক্রিয়াকলাপ বা শিক্ষার্থীদের যে ভালো অ্যাক্টিভিটি সেটাও কিন্তু এই ম্যাগাজিন মেলার বিষয়বস্তুর মধ্য দিয়েও ধরা পড়ে। তো এই ছিল মোট আজকে 10টি প্রশ্ন এবং এর সাথে সাথে নিচেও আর একটু কিছুটা রয়েছে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। তো এটি হলো ম্যাগাজিন মেলা। এই ম্যাগাজিন মেলায় যে ব্যানার ব্যবহার করা হয় সেখানে লক্ষ্য রাখা হয় প্রতিটি শিশুর যেন কমপক্ষে একটি অঙ্কন বা কবিতা বা অন্য কিছু থাকে। মূলত শিশুদের সহপাঠক্রমিক কাজে বা বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ এবং এর মধ্য দিয়ে শিশুদের মধ্যে সৃজনশীলতাও বৃদ্ধি পায়, যেটা আমি আগেই বললাম। ওকে, তো এই ছিল মোট 10টি প্রশ্ন আজকে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বলবো ভিডিওটি লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো। প্রত্যেক দিন এরপর ক্লাস শুরু হবে এবং কন্টিনিউভাবে চলবে যতদিন পর্যন্ত না ইন্টারভিউ কমপ্লিট হচ্ছে। আশা করছি ইন্টারভিউ নোটিফিকেশান দ্রুততার সাথে আশা করছি আসবে এবং এটা আসার সাথে সাথেই কিন্তু ক্লাসগুলো সকলেই তখন দেখতে শুরু করবে। তাই আগের থেকে বলবো যারা নলেজ বুস্ট করতে চাও, যাদের মধ্যে ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন নিয়ে দ্বন্দ্ব রয়েছে বা যারা
এখনও পর্যন্ত ভয় করছো তারা অবশ্যই বলবো এক এক করে ক্লাসগুলো 1 নম্বর থেকে দেখা শুরু করো। অনেক হেল্প হবে, নলেজ বুস্ট হবে, তার সাথে ইন্টারভিউ সম্পর্কে যে একটা ভিত যে দৃঢ় করা দরকার সেটাও কিন্তু সকলের মধ্যে তৈরি হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।